एवरीवन वेलकम टू संगी साथी पाठशाला। आज के আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 সাবজেক্ট চাইল্ড স্টাডিজ বিগত দিনের 3 সামাজিক বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম। তার 8 নম্বর প্রশ্ন অবধি আমরা আলোচনা করেছিলাম। যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেকটা সময় হয়ে গিয়েছিল, তাই জন্য আজকে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এবং অনেক কিছু বোঝার আছে। অবশ্যই তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং ক্লাসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আগের দিন আমরা 8 নম্বর প্রশ্ন অবধি আমরা করেছিলাম। নম্বর প্রশ্ন ছিল নির্দিষ্ট সময় এবং দীর্ঘ সময় ও স্বল্প সময়ের জন্য শিশুর পৃথকীকরণের ফলে কী কী সমস্যা এবং কী কী ভালো দিক রয়েছে সেটা। আজকে আমরা 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। 9 নম্বর প্রশ্নে রয়েছে সামাজিকীকরণে দলের প্রভাব উল্লেখ করো অথবা শিশুর সামাজিকতার বিকাশে দলের প্রভাব কয় প্রকার ও কী কী। শিশুর সামাজিক বিকাশে দলের প্রভাব বা পিয়ার গ্রুপের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। মনোবিজ্ঞানী হ্যাবিগো হার্স দলের প্রভাবকে 4টি ভাবে বিস্তার করেছেন। 1. কীভাবে সমবয়সীদের সঙ্গে মিশতে হবে সেইটা শিশু শিখে থাকে দলের প্রভাবে। 2. সঠিক সামাজিক মনোভাব আয়ত্ত করতে পারে। 3. বন্ধুদের বা সহচরদের মানসিক সন্তোষ লাভ করে তাদের সঙ্গে থেকে। 4. হচ্ছে যুক্তিসঙ্গত এবং সামাজিক মূল্যবোধের প্রতি আনুগত্য প্রদর্শন করতে শেখে দলের প্রভাবে। 10 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা বারংবার আসে পরীক্ষায়। হিল ওয়ার্সবনের মতে ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কয় প্রকার ও কী কী, অথবা হিল ওয়ার্সবন শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছেন, অথবা শিশুদের ওপর ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকার প্রভাব কী প্রকারের হয়ে থাকে। প্রথম প্রশ্নে আমরা বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কয় প্রকার হয়ে থাকে সেটা দেখব, এবং এই প্রশ্নতে শিশুর উপর বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকার প্রভাবে এই যে বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকা তাদের কেমন ধরনের হয়ে থাকে, তাদের সহচর্যে শিশুরা কীভাবে নিজেদের শিশুদের বিকাশ কীভাবে প্রভাবিত হয় সেটা আলোচনা করব। উত্তরে বলছি হিল ওয়ার্সবন প্রধানত 3 ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের কথা উল্লেখ করেছেন। এরা হলো প্রলয়ঙ্কারী স্বভাবের শিক্ষক শিক্ষিকা, তাদের সাধারণত স্বাধীনচেতা এবং কঠিন প্রকৃতির হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী, এরা বাস্তববাদী শান্ত এবং অনুভূতিশীল হয়ে থাকে। 3 হচ্ছে ভীতু, এরা নির্ভরশীল এবং আত্মরক্ষায় অতিমাত্রায় সচেতন হয়ে থাকে। তবে পরীক্ষায় দেখা গিয়েছে যে এই যে আত্মনিয়ন্ত্রণকারী শিক্ষক শিক্ষিকা তাদের অধীনে শিক্ষার্থীর সর্বাধিক বেশি উন্নতি করে থাকে। তাদের কাছ থেকে শিক্ষার্থীরা বন্ধুসুলভ আচরণ পায়, সেই সাথে শিখতে পারে, তাদের শিক্ষা যথার্থ এবং ব্যক্তিত্ব যথার্থভাবে বিকশিত হতে পারে তাদের কাছে। এই আত্মনিয়ন্ত্রণকারী শিক্ষক শিক্ষিকা যারা নিজেদের প্রতি যথেষ্টভাবে নিয়ন্ত্রিত হয়, যাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয় এবং সেই সাথে যারা অনুভূতিশীল হয় এবং বাস্তববাদী হয়, শিক্ষক শিক্ষিকা হওয়ার একটি হচ্ছে আদর্শ মানদণ্ড রয়েছে। এবারে আমরা দেখব যে এই সমস্ত ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক শিক্ষিকার সহচর্যে শিক্ষার্থী শিক্ষা লাভের ফলে কী ধরনের প্রভাব তাদের উপর বিস্তারিত হয়। প্রথম হচ্ছে প্রলয়ঙ্কারী শিক্ষকদের প্রভাবরা অমিশুক ও সমস্যাজনিত হয়, কারণ এনাদের মধ্যে শিক্ষকদের মধ্যে অধিক গাম্ভীর্যের প্রভাবে শিশুরা তাদের ভয় পায় এবং নিজেদের কোনো প্রশ্ন থাকলেও তাদের সম্মুখে দ্বিধা বোধ করে। সেই জন্য প্রলয়ঙ্কারী শিক্ষিকাদের কাছে শিক্ষা যথার্থ হয় না, শিশুর বিকাশ যথার্থ হয় না। ভীতু শিক্ষক শিক্ষিকার কাছে শিক্ষার্থীদের লেখাপড়া পিছিয়ে থাকে, কারণ শিক্ষকরা নিজেদের কাজের প্রতি আত্মবিশ্বাসী হন না, সেই সাথে তারা শিক্ষার্থীদের যথার্থভাবে শিক্ষা দিতেও সক্ষমতা অর্জন করতে পারে না। তবে পরীক্ষায় দেখা গিয়েছে যে আত্মনিয়ন্ত্রণকারী শিক্ষকের অধীনে শিক্ষার্থীরা সর্বাধিক বেশি উন্নতি করতে পারে, তাদের কাছ থেকে শিক্ষার্থীরা বন্ধুসুলভ আচরণ শিখতে পায়, সেই সাথে ভালোভাবে তারা আচরণ করতে পারে, শিখতে পারে এবং তাদের শিক্ষা যথার্থ এবং ব্যক্তিত্ব যথার্থভাবে বিকশিত হতে পারে। 11 নম্বর প্রশ্ন ব্যক্তিত্ব গঠনের ধারণাকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী। ব্যক্তিত্ব গঠনের ধারণাটি দিয়েছে ফ্রয়েড ব্যক্তিত্ব গঠনের ধারণা সংক্রান্ত 5টি ভাগে ভাগ করা হয়েছে, 5টি ভাগে ভাগ করেছেন। কি বলছে, প্রথম হচ্ছে মানসিক ক্রিয়াস্তর, 2 হচ্ছে প্রেষণা, 3 অন্তর্দ্বন্দ্ব, 4 যৌন চেতনার ক্রমবিকাশ এবং 5 হচ্ছে ইদম অহম ও অধিসত্তা। এই হচ্ছে 5টা ব্যক্তিত্ব গঠনের ধারণার ভাগ। ফ্রয়েডের মত অনুসারে মানসিক ক্রিয়ার কয়েকটি স্তরে ভাগ করেছেন ও কী কী। এটা যদি তোমাদের 2 নম্বরে আসে তাহলে শুধুমাত্র ধাপগুলো উল্লেখ করে দিলেই হবে। কি বলছে যে ফ্রয়েড মানসিক রোগীদের সঙ্গে কথাবার্তা বলে এবং তাদের সঙ্গে থেকে বা তাদের উপর রিসার্চ করে বুঝেছিলেন যে মানসিক রোগীদের কথাবার্তা অসংলগ্ন, তাদের চরিত্রের সঙ্গে সঙ্গতিহীন। এইসব রোগীদের চিন্তার অধিকাংশই মনের অচেতন স্তরের ক্রিয়া এবং ঘটনা থেকে তিনি মানসিক ক্রিয়ার 3টি স্তর অনুভব করতে পেরেছিলেন। প্রথম হচ্ছে সচেতন, দ্বিতীয় হচ্ছে প্রাক সচেতন এবং তৃতীয় হচ্ছে অবচেতন। সচেতন বা কনসিয়াস হচ্ছে মনের চেতনার স্তরে চিন্তাভাবনা সম্পর্কে ব্যক্তি সবসময় সচেতন থাকে। চেতন মন সর্বদা বাস্তবের সঙ্গে সংযোগ রেখে চলে। চেতন মন অচেতনের তুলনায় আয়তনে অনেক বেশি বড় হয়ে থাকে। মানে আমরা সবসময় যে সমস্ত ভাবনা চিন্তা করছি ইন প্রেজেন্ট থেকে
বাস্তবের উপর নির্ভর করে সেগুলোকে আমরা সচেতনভাবে বা সচেতন মনের স্তর বা সচেতন মানসিক ক্রিয়া স্তর বলে থাকছি। এরপরে হচ্ছে পাক সচেতন বা প্রি কনসেপ্ট। যে সকল ঘটনা আমাদের মনে নেই অথচ চেষ্টা করলে আমরা মনে করতে পারি, এই ঘটনাগুলির অবস্থান হলো আমাদের পাক সচেতন বা পাক চেতন স্তরে। এই স্তরের বিষয়বস্তুগুলি অনুষঙ্গের সঙ্গে মানুষের মনে চেতনার স্তরে আনা যায়। অর্থাৎ যদি তুমি আজ থেকে 5 বছর অথবা 10 বছর আগে কোথাও বেড়াতে গিয়েছিলে, সেই সমস্ত কথা এই মুহূর্তে তোমার মনে নেই, কিন্তু তুমি যদি প্রচেষ্টা করো তাহলে সেই সমস্ত কথা মনে করতে পারো। এটাই হচ্ছে আমাদের পাক সচেতন স্তর। এরপরে হচ্ছে অবচেতন স্তর বা আনকনসিয়াস। প্রাক সচেতন স্তরের নিচের স্তরে রয়েছে অবচেতন স্তর। এই স্তরে প্রক্রিয়াগুলি আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে, তবুও আমাদের সচেতন চিন্তা ও আচরণের উপর তাদের প্রভাব অনেক বেশি। ফ্রয়েডের এই অচেতন প্রক্রিয়াকে অসঙ্গতিপূর্ণ বা শিশু সুলভ, আদিম প্রবৃত্তি ইত্যাদি বলে বর্ণনা করেছেন। যে জিনিসটা আমরা এই মুহূর্তে চিন্তাও করছি না বা আমাদের সাথে কখনো ঘটেওনি, এমন অনেক কিছু আমাদের চেতনা স্তরে রয়েছে, সেটাকে আমরা অবচেতন বা আনকনসিয়াস মাইন্ড বলে থাকছি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমরা যে ব্যক্তিত্ব গঠনের ধারণাটি বললাম, ধারণার ভাগগুলো, যে 5টা ভাগ, এই 5টা ভাগকে আমরা এখানে একটা একটা করে উল্লেখ করে দিচ্ছি। এই প্রত্যেকটা স্তরকে জানা এবং বোঝা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে প্রেষণা কী, প্রেষণার কয় প্রকার ও কী কী। ফ্রয়েডের মত অনুযায়ী সাধারণত জৈবিক শক্তি থেকে প্রেষণা সৃষ্টি হয়। এই সাধারণ জৈবিক শক্তি প্রধানত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সৃজনাত্মক, যাকে তিনি প্রাণ শক্তি বলেছেন, অপরটি হচ্ছে ধ্বংসাত্মক, যাকে তিনি মারণ শক্তি বলেছেন। 14 নম্বর হচ্ছে অন্তর্দ্বন্দ্ব বলতে কী বোঝো। অন্তর্দ্বন্দ্ব ব্যক্তিত্বের পরিপুষ্ট ঘটায়। এর অর্থ কী? এখানে ফ্রয়েডের মতে মানব জীবনে ক্রমাগত অন্তর্দ্বন্দ্বমূলক পরিস্থিতি উদ্ভব হয় এবং তার প্রভাবে তার উপর ভিত্তি করে ব্যক্তির ব্যক্তিত্ব গঠন হয়। যেসব পরস্পর বিরোধী বিষয়গুলি মধ্যে দিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলি হলো সুখভোগের নীতি ও বাস্তবিকতার নীতির মধ্যে দ্বন্দ্ব, ভালোবাসা ও ঘৃণার মধ্যে দ্বন্দ্ব, ক্রিয়া ও নিষ্ক্রিয়তার মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি। ব্যক্তি যত ভালোভাবে এই সব কিছুর সমাধান করতে সক্ষম হয় ততই ব্যক্তির ব্যক্তিত্বের পরিপুষ্টি হয়। অর্থাৎ আমাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে কোনো একটি বিষয় নিয়ে, যেটা ঠিক করছি না ভুল করছি, এটা উচিত হবে না অনুচিত হবে, এটা সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এই সমস্ত দ্বন্দ্ব প্রতিনিয়ত প্রত্যেকটি কর্ম সম্পাদনের পূর্বে আমাদের মাথায় এসে থাকে। এই কার্যে যে এই সমস্ত প্রশ্নগুলি এসে থাকে বা অন্তর্দ্বন্দ্বগুলি এসে থাকে, সেগুলো সমাধান করতে আমরা যত ভালোভাবে পারবো, যত সাবলীলভাবে আমরা সমস্যাগুলিকে সমাধান করবো এবং যত ভালো করে নিজেদের প্রচেষ্টা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করবো, ততই আমাদের ব্যক্তিত্বের পরিপুষ্টি ঘটবে। এটাই হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে ইদম, অহম ও অধিসত্তা বলতে কী বোঝো। মানুষের কিছু কামনা, বাসনা, প্রবৃত্তি অচেতন স্তরে সক্রিয় অবস্থায় থাকে। এই অচেতন স্তরের যে প্রবৃত্তিগুলিকে ফ্রয়েড ইদম নাম দিয়েছেন, যারা জৈবিক শক্তির উৎস। এরপরে আমাদের অহম। অহম হচ্ছে এমন একটি স্তর যার কিছু অংশ অচেতন অর্থাৎ ইদমের দ্বারা আচ্ছন্ন এবং বাকি অংশটা সচেতনের বাস্তবের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। তবে অহম পরিচালিত হয় বাস্তবের দ্বারা। অহম বিচার বুদ্ধি সম্পন্ন ও যুক্তিধর্মী। সে ভালোভাবে বোঝে সমাজে অস্তিত্ব বজায় রেখে চলতে হলে তাকে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। আমাদের ইদম হচ্ছে আমাদের মনের অন্তরে একটা অচেতন স্তর, যে স্তর সবসময় সক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যা আমাদের বিভিন্ন কল্পনা ইত্যাদি, সেগুলো আমাদের এই ইদম স্তরের মধ্যে প্রতিপালিত হতে থাকে। কল্পনার জগৎ যা আছে আমাদের মধ্যে, সেটা আমাদের ইদমের মধ্যে, ইদম স্তরে সর্বদা সক্রিয় অবস্থায় থাকে। এই হচ্ছে আমাদের জৈবিক শক্তির উৎস। আমরা যে প্রত্যহ দিন যা কাজ করছি বা কিছু, সেই সব কিছুর একটি প্রধান অংশ সে। কিন্তু অহম হচ্ছে সে অচেতন অর্থাৎ ইদমের দ্বারা আচ্ছন্ন থাকে কিন্তু কিছুটা অংশ, এবং বাকি অংশটা সে সম্পূর্ণরূপে বাস্তবধর্মী এবং সংযোগ রক্ষা করে চলে বাস্তবের সাথে। এবং সে জানে যে তাকে যদি সমাজে নিজেকে টিকিয়ে রাখতে হয় তাহলে বিচার বুদ্ধি এবং যুক্তি দিয়ে নিজের চিন্তাধারাকে বজায় রাখতে হবে এবং তবেই সে নিজের অস্তিত্ব বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে পারবে। যে শিশুর মধ্যে এই অহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে অধিসত্তা গঠিত হয়। এই অধিসত্তা তো নীতিবোধের দ্বারা পরিচালিত হয়ে অবাঞ্ছিত কাজের জন্য অহমকে তিরস্কার করে। মূলত আমাদের বিবেকের কেন্দ্রস্থলে থাকে অধিসত্তা। এটি শিশুরকে সৎ জীবনযাপনের শিক্ষা দিয়ে থাকে, সামাজিক বিধিনিষেধ পিতামাতা ও শিক্ষকের কাছ থেকে যা অর্জন করে এবং সেই অর্জন করা নীতিবোধের শিক্ষা দিয়ে থাকে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিধিনিষেধ এবং নীতিবোধ এবং বাধা নিষেধের ধারণা দিয়ে থেকে এই সব কিছু দ্বারা মিলিত হয়ে তৈরি হয় আমাদের অধিসত্তা। তাই আমাদের অহম হচ্ছে আমাদের অচেতন স্তর, যেখানে আমরা আমাদের মনের কল্পনাগুলোকে স্থান দিয়ে থাকি এবং সেটা নিজেদের চেতনার বাইরে। অহম হচ্ছে আমাদের বাস্তবিক স্তর, যেখানে আমরা বর্তমানে জীবনটাকে কিভাবে চালাচ্ছি, বাস্তবে কীভাবে আমাকে চলতে হবে, কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে, কোন বিষয়টি জ্ঞান নিতে হবে এবং কোন বিষয়ে কী ধরনের ব্যবহার করতে হবে, সেই সমস্ত কিছুর জ্ঞান আমাদেরকে অহম দেয় এবং অহমের দ্বারাই আমরা পরিচালিত হই। সেই সাথে অহমের আবার একটা অংশ আছে যার কিছুটা অংশ ইদমের মধ্যে পড়ে, আবার বাকি কিছুটা অংশের অধিসত্তা গঠিত হয়।
এখানে অধিসত্তা কি? অধিসত্তা হচ্ছে আমাদের মধ্যে ন্যায় নীতিবোধ, সৎ জীবনযাপনের শিক্ষা, সমাজের বিধিনিষেধ, নীতিবোধ ইত্যাদি সমস্ত ধারণা কি থাকে অধিসত্তার কাছে। এই অধিসত্তা আমাদের অহংকে সমস্ত রকমভাবে পরিচালিত করে। এখানে বলছে অহম তার শক্তি সঞ্চয় করে ইদমের কাছ থেকে এবং তার কাজের নৈতিক সমর্থন লাভ অধিসত্তার কাছ থেকে। অহম যখন ইদম ও অধিসত্তার সঙ্গে সংঘাতের সমাধান করতে ব্যর্থ হয় তখনই ব্যক্তির সামাজিক বিপর্যয় ঘটে, এবং অহম যখন ইদম ও অধিসত্তার সঙ্গে সংঘাতের মাধ্যমে অধিসত্তার মধ্যেকার যে গুণাবলী সেগুলো মেনে সমাজের জন্য ভালো কাজ করে তখনই একজন ব্যক্তি সফল হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটা আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। শিশুর জীবন বিকাশের পর্যায়কে এরিকসন কয় ভাগে ভাগ করেছেন ও কী কী? উত্তর হচ্ছে এরিকসন শিশুর জীবন বিকাশের স্তরকে 4টি পর্যায়ে বিভক্ত করছে। এগুলি হলো প্রারম্ভিক পর্যায় বা আর্লি ইয়ার্স, মধ্যবর্তী বা বয়স সন্ধিক্ষণ পর্যায় বা মিডল ইয়ার্স, বয়স সন্ধিক্ষণ বা কৈশোর পর্যায় অ্যাডলসেন্স, পরবর্তী পর্যায় বা লেটার ইয়ার। এই ছিল আমাদের মূলত 16টা প্রশ্ন, যার 8টা প্রশ্ন আমরা ইতিমধ্যে এই ক্লাসটির প্রথম পর্বে আলোচনা করে ফেলেছি এবং বাকি 8টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। তোমরা সেই ক্লাসটি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের ডিএলএড ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারের পুরোপুরি আলোচনা করে দেওয়া আছে। প্রত্যেকটা থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি আমরা আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে। এছাড়াও আমরা 7 ও 16 নম্বরের প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই আলোচনা শুরু করবো তোমাদের সাথে, এবং পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করাবো আমাদের চ্যানেলের ক্লাসের মাধ্যমে। তাই জন্য সেই সমস্ত কিছু পেতে হলে আরও গুরুত্বপূর্ণ ক্লাস আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো, এবং সেই সব কিছু পেতে হলে অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।